হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের। আজকে চ্যাপ্টার হচ্ছে 4.1 ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে শর্টকাটে বলি ভ্যাট, যার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে ভ্যাট চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে আমরা টোটাল চ্যাপ্টারকে এই চারটা ফরম্যাটে ভাগ করছি। এই চারটা ফরম্যাটের মধ্যে আগে বিভাজনটা করে দেই। এই চারটা ফরম্যাটের মধ্যে ফরম্যাট 1 থেকে 3 পর্যন্ত এই তিনটা ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য, আর 4 নাম্বার ফরম্যাট হচ্ছে পার্ট সি এর জন্য। তাহলে একটু আমার সাথে কথা বলেন। আমাদের এই পুরো চ্যাপ্টারকে আমরা চারটা ফরম্যাটে ভাগ করছি। এর মধ্যে প্রথম তিনটা ফরম্যাট কোন পার্টের জন্য করব আমরা? পার্ট বি। পার্ট বি। আর ফরম্যাট নাম্বার 4 শুধুমাত্র কি পার্ট পার্ট সি। ওকে। এখন এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 থেকে 2022 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট শিটে ম্যানেজমেন্ট অ্যানালাইসিসটা দেয়া আছে। তো সবাই মিট করেন। তাহলে এই চ্যাপ্টারে দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সি তে কোনো প্রশ্ন হয় নাই। 17 সালে পার্ট বি পার্ট সি তে কোনো প্রশ্ন দেয় নাই। 18 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি এর 15 নাম্বার প্রশ্ন ছিল, মানে 10 মার্ক। 19 সালে পার্ট সি তে প্রশ্ন হয়েছিল একটা 10 মার্কের। 20 সালে কোনো প্রশ্ন দেয় নাই। 21 সালে পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে। 22 সালে পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে। তার মানে তোমরা পরীক্ষা দিবে 2023 সালে, তাহলে 2023 সালে এখান থেকে পার্ট সি তে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বি ও প্রশ্ন আসতে পারে। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে মূলত এই চ্যাপ্টার আমরা করব কার জন্য? পার্ট বি না পার্ট সি? পার্ট সি। পার্ট সি মানে 4 নাম্বার ফরম্যাট। এখান থেকে একটা পার্ট সি তে প্রশ্ন আসবেই। আর 1 থেকে 3 নাম্বার ফরম্যাট এর ছোট ছোট ফরম্যাট, এখান থেকে প্রশ্ন যদি ভাগ্য ভালো থাকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কিন্তু 4 নাম্বার প্রশ্ন থেকে গ্যারান্টি না আসবে। তো আসেন আমরা সিরিয়ালি শুরু করব। কোনটা ইম্পর্টেন্ট সেটা দরকার নাই, আমরা সিরিয়ালি সবকিছু শুরু করব। আমরা প্রথমে শুরু করব ফরম্যাট 1, চালান মূল্য ও ভ্যাট নির্ণয়। তো আসেন এই চালান মূল্য ও ভ্যাট নির্ণয় আগে বেসিকটা তোমাদের আগে ক্লিয়ার করি। চালান মূল্য ও ভ্যাট নির্ণয় করার জন্য আমাদের দুইটা ধাপে এটা কাজ সমাধান করতে হবে। প্রথমে আমরা চালান মূল্য বের করব, এরপরে 2 নাম্বার আমরা ভ্যাট বের করব। কারণ চালান মূল্য নির্ণয় করার জন্য আমাদের কি কি আইটেমগুলো আসবে সেটা আমরা দেখব। চালান মূল্য নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমরা লিখব হচ্ছে করদাতার নাম। এরপরে আয় বর্ষ এবং কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। 2023 সালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য আয় বর্ষ হচ্ছে 22, 23, 23, 24। আর আমরা লিখছি চালান মূল্য নির্ণয় বিবরণ। এখন এই চালান মূল্য নির্ণয় করার জন্য আমরা ছক কাটবো বিবরণ এবং টাকা। এই চালান মূল্য নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমরা দিব যে পণ্যটা ক্রয় করব ওই পণ্যের ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ, অর্থাৎ পণ্য ক্রয় করার সাথে যদি কোনো খরচ থাকে তাহলে সেটা আমরা কি করব? যোগ করব। প্লাস ওই পণ্য বিক্রি করার ক্ষেত্রে যদি কোনো লাভ হয়, লাভটা আমরা কি করব? যোগ করব। কথা কি বুঝতে পারছেন আমার কথা? আমি কি বলছি? তাহলে এখানে কি কি আসবে? পণ্য ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ আমরা কি করব? যোগ করব। প্লাস ওই পণ্য বিক্রি করার ক্ষেত্রে যদি কোনো লাভ হয়, লাভটা আমরা কি করব? যোগ করব। এই তিনটা যোগ করার পরে যে অ্যামাউন্ট হবে তার নাম হচ্ছে করযোগ্য সরবরাহ মূল্য। এই করযোগ্য সরবরাহ মূল্যের উপর আমরা ভ্যাট ধরব। বাংলাদেশে ভ্যাটের হার হচ্ছে 15%। কত পার্সেন্ট বলতে দেখি? 15%। এই ভ্যাট 15% কখনো কম হবে না, বেশি হবে না, যতক্ষণ মতো নতুন করে সরকার প্রজ্ঞাপন না জারি করে ততক্ষণ পর্যন্ত ভ্যাট আমাদের 15%ই থাকবে। এখন তাহলে করযোগ্য সরবরাহ মূল্য যে টাকা পাবো ওই টাকার উপর 15% আমরা ভ্যাট যোগ করার পরে হবে কি? চালান মূল্য। তাহলে চালান মূল্য নির্ণয় করার ধাপ হচ্ছে দুইটা। প্রথমেই হচ্ছে পণ্য ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ প্লাস লাভ।
এই তিনটা যোগ হবে কর যোগ্য সরবরাহ মূল্য, এর সাথে আমরা ভ্যাট যোগ করে বের করব কি চালান মূল্য। তাহলে চালান মূল্য কথাটা কি মনে থাকবে আপনাদের? জি স্যার। এইবার আসি আমরা ভ্যাট নির্ণয় করব। ভ্যাট মানে প্রদেয় ভ্যাট, সরকারকে আমরা যে ভ্যাট দিই এটাকে আমরা বলি কি প্রদেয় ভ্যাট। এই প্রদেয় ভ্যাট নির্ণয় করার ছক হচ্ছে বিবরণ টাকায় একই ছক। ভ্যাটটা বের করবো কিভাবে? ভ্যাট বের করবো দুইটা জিনিসের উপর। প্রথম চালান মূল্যের উপর ভ্যাট, অর্থাৎ আমরা এইখানে যে চালান মূল্য আমরা বের করব ওই ভ্যাটের উপর ওই চালান মূল্যের উপর বলতো দেখি এই যে চালান মূল্যটা বের করবো এইটার উপর এই এই যে টাকা বের করবো এই টাকার উপর ভ্যাট কি যোগ করা আছে নাকি যোগ করা নাই? ভ্যাট তো যোগ করার পরে চালান মূল্য বের করি, তাহলে চালান মূল্যের মধ্যে কি ভ্যাট থাকে না থাকে না? আছে আছে। আছে। এই যে আছে দেখে আমরা 15% ভ্যাটের ক্ষেত্রে যে টাকাটা পাবো ওই টাকারে 15 দ্বারা গুণ করব আর 115 দ্বারা কি করব ভাগ করব। আর 115 কেন? কারণ আমাদের এই যে মূল্যটা আছে এই মূল্য কিন্তু 100% মান না, যেহেতু 15% যোগ করা আছে এর জন্য আমরা কি করব 100 সাথে 15 যোগ করা হবে 115%। তার মানে চালান মূল্যের উপর ভ্যাট যে টাকা ওই টাকার সাথে 15 দ্বারা গুণ আর 115 দ্বারা ভাগ করব। যে টাকা পাবো এই টাকার সাথে বাদ দিব উপকরণ কর রেওয়াত, অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য। এই পণ্যের ক্রয় মূল্য যে কথা, আর উপকরণ কর রেওয়াত, কর রেওয়াত মানে কি কর মাপ পাওয়া, এটার উপর আবার ধরবে 15%। তার মানে এটা কোনটা? এই যে পণ্যের ক্রয় মূল্য যেটা, এই পণ্যের ক্রয় মূল্য টাকাও আমরা কি করব 15 দ্বারা গুণ 115 দ্বারা কি করব ভাগ করব। এখানে যে টাকা পাবো এবং চালান মূল্যের যে টাকা এই দুটোর পার্থক্য নামই হচ্ছে প্রদেয় ভ্যাট। তাহলে প্রদেয় ভ্যাটের মধ্যে কয়টা জিনিস আসবে? দুইটা। চালান মূল্যের উপর কত পার্সেন্ট? 15%। 15%। আর উপকরণ কর রেওয়াতের উপর 15%। উপকরণ কর রেওয়াত মানে কাকে বোঝায়? ক্রয় মূল্য। পণ্যের ক্রয় মূল্যকে বোঝায়। তাহলে আমাদের এটা যদি পরীক্ষা মধ্যে আসে তাহলে এই প্রথম পার্টটুকু নাম্বার হবে 2 এবং সেকেন্ড পার্টটুকু নাম্বার হবে 2। এই 2 2 4 নাম্বার। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আসেন আমরা এই রিলেটেড একটা প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাই। আমরা প্রথম প্রশ্নটা করব হচ্ছে প্রবলেম 1, যেটা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 1। তাহলে আসেন আমরা প্রবলেমটা সমাধান করে দেখাই। প্রশ্নটা লেখা আছে কি, একজন আমদানিকারকের ভ্যাট নির্ণয়ের জন্য উক্ত পণ্যের চালান মূল্য নির্ণয় করো। একজন আমদানিকারক ভ্যাট নির্ণয়ের জন্য উক্ত পণ্যে কি নির্ণয় করতে বলছে? চালান মূল্য। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে চালান মূল্য নির্ণয় করব। যিনি লেখা আছে যিনি 1.5 লক্ষ টাকা পণ্য ক্রয় করে এবং পরবর্তীতে আরো খরচ 15,000 টাকা সংযুক্ত করে। তাহলে বলো তো দেখি পণ্যের ক্রয় মূল্য কত টাকা? 1,50,000। আর এই 15,000 টাকা যে পরবর্তী খরচ করে এটা আমরা কি বলবো? আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচ বা অন্যান্য খরচ, সেটাই আমরা বলি। প্রশ্ন বলছে উক্ত পণ্য তিনি 20,000 টাকা মুনাফা বিক্রি করেন, মানে ওই পণ্য 20,000 টাকা মুনাফায় বিক্রি করছে। তাহলে মুনাফাটা আমরা কি করব চালান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে? যোগ করব। যোগ করব। ওকে। তারপরে প্রশ্নে বলা আছে কি যে ভ্যাটের হার যদি কত পার্সেন্ট হয়? 15%। এই ভ্যাটের হার এটা প্রশ্নে উল্লেখ থাকো কিংবা না উল্লেখ থাকো, ভ্যাটের হার সব সময় কত পার্সেন্ট? 15%। কথা কি বুঝতে পারছি? এটা উল্লেখ থাকলেও 15 হবে, উল্লেখ না থাকলেও কত পার্সেন্ট হবে? 15% হবে। তাহলে এখন আমাদের প্রশ্নে কি কি নির্ণয় করতে বলছে? দুইটা। এক, আমদানিকারকের ভ্যাট নির্ণয় এবং বলছে উক্ত পণ্যের কি চালান মূল্য। তাহলে কয়টা জিনিস বের করতে বলছে বলো দেখি? দুইটা। দুইটা। তাহলে আসেন, তাহলে প্রথমে কি ভ্যাট নির্ণয় করি নাকি প্রথমে চালান মূল্য বের করি? চালান মূল্য। তাহলে প্রথমে আমরা লিখবো করদাতার নাম। আমাদের প্রশ্নে করদাতার নাম নাই, এই জন্য আমরা ডট 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 দিয়ে রাখবো আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড চালান মূল্য নির্ণয় বিবরণী বিবরণ টাকা টাকা। প্রথমে দিব পণ্যের ক্রয় মূল্য। তাহলে আমাদের প্রশ্নে পণ্যের ক্রয় মূল্য কত টাকা? 1,50,000। তাহলে 1,50,000 ক্যালকুলেটর হাতে নিয়ে। এর সাথে আমরা লিখবো যোগ আনুষঙ্গিক খরচ। তাহলে আনুষঙ্গিক খরচ লিখতে পারি অথবা অন্যান্য খরচ লিখতে পারি। আনুষঙ্গিক খরচ আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 15,000। 15,000। এর সাথে আমরা যোগ করব মুনাফা দিয়ে আছে, তাহলে আমরা লিখবো যোগ মুনাফা।
তাহলে মুনাফা কত দিয়ে আছে 20,000। 20,000 তাহলে 1,50,000 প্লাস 15 প্লাস 20 তিনটা যুগ্ম হবে কর যুগ্ম সরবরাহ মূল্য কত টাকা হবে 1,85,000 1,85,000 টাকা। এই 1,85,000 টাকা এখান থেকে আমরা যোগ করবো কি ভ্যাট। তাহলে ভ্যাট নির্ণয় করবো কি কর যোগ্য সরবরাহ মূল্য যে 1,85,000 টাকা হয়েছে এর কত পার্সেন্ট 15% কত হয় 27,750 27,750। এখন কর যোগ্য সরবরাহ মূল্য 1,85,000 প্লাস ভ্যাট দুইটা মিলাই কি চালান মূল্য। তাহলে চালান মূল্য কত হলো 2,12,750 ওকে। তাহলে চালান মূল্য কি আমরা সবাই ক্লিয়ার। ওকে এখন আমরা আসবো প্রদেয় ভ্যাট নির্ণয়। তাহলে প্রদেয় ভ্যাটের মধ্যে দুইটা একটা এই যে চালান মূল্যের 15 আর একটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট বলো দেখি 15%। এখন প্রদেয় ভ্যাট নির্ণয় করার জন্য প্রথমে চালান মূল্য পর ভ্যাট। তাহলে চালান মূল্য বের করছি 2,12,750 পরে 15 দ্বারা গুণ করব আর 115 দ্বারা কি করব ভাগ করব কত হয় বলেন 27,750 27,750 ওকে 750। আর উপকরণ কর রেওয়াত মানে পণ্যের ক্রয় মূল্য কত টাকা 1.5 লাখ। তাহলে এই 1.5 লাখের গুণ 15 ভাগ 115 কত হয় 19,565। এখন এই দুইটার বিয়োগফল হবে প্রদেয় ভ্যাট। তাহলে দুইটার বিয়োগফল কত হয় 8,185 8,185। তাহলে 8,185 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই যে অ্যান্সার দিয়ে আছে 8,185। তাহলে এক নাম্বার প্রবলেমটা কি আমরা সবাই বুঝতে পারছি। জি ভাইয়া কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ কোনো সমস্যা নাই যার যে কোনো সমস্যা থাকলে প্রশ্ন করেন সমস্যা নাই স্যার। সবাই কি বুঝছেন জি ভাইয়া। ওকে একটা অঙ্ক দিলে পারবেন এখন কথা বলেন পারবেন পারবো ওকে আসেন ওকে ঠিক আছে। এবার আমাকে বলেন এই যে প্রবলেম 2 এটা সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্ট 2018 সালে প্রশ্ন ছিল। এই প্রশ্নটা একটু আমরা আরেকটা বার একটু করব। প্রথম লেখা আছে মিস্টার খান তাহলে কর্তার নাম লিখবো মিস্টার খান ঠিক না মিস্টার খান আয় বর্ষ কর বর্ষ যা আছে তাই। প্রশ্নে বলছে প্রতিটি 30,000 টাকা ধরে 10টি কম্পিউটার কিনছে। তাহলে প্রতিটি 30,000 10টা তাহলে মোট কত টাকা কম্পিউটার কিনছে 3 লাখ। 3 লাখ। তাহলে এখানে আমরা পণ্যের ক্রয় মূল্যের পরিবর্তে নেব কি কম্পিউটারের ক্রয় মূল্য ঠিক আছে। কম্পিউটারের ক্রয় মূল্য কত টাকা দিব 3 লাখ 3 লাখ। এবার বলছে প্রতিটি কম্পিউটার তিনি 40,000 টাকা মুনাফা বিক্রি করেন। তাহলে মুনাফা কত হয়েছে মোট 40,000 এবং বলছে 15% ভ্যাট প্রদান করে উক্ত 10টি কম্পিউটারের মোট বিক্রয় মূল্য কত এবং তাকে কত টাকা ভ্যাট দিতে হবে। এই বিক্রয় মূল্য বলতে চালান মূল্যকে বোঝানো হয়। এখন চালান মূল্য নির্ণয় করার জন্য প্রথমে পণ্যের ক্রয় মূল্য দেই এর সাথে আনুষঙ্গিক খরচ যোগ করি। আমাদের প্রশ্নে কি আনুষঙ্গিক কোনো খরচ আছে না তাহলে আনুষঙ্গিক খরচটা বাদ এটা আমি উঠিয়ে দিলাম। হ্যাঁ এরপরে কি মুনাফা কি আছে প্রশ্নে আছে 40,000 কত হবে মুনাফা 40,000 40,000। তাহলে 3 লাখের সাথে 40 যোগ করে আমাদের কত হয় 3,40,000 তাহলে 3,40,000 নাম হচ্ছে করযোগ্য সরবরাহকৃত কি মূল্য তাই তো। এর উপর কত পার্সেন্ট ভ্যাট বলো তো দেখি
ভাইয়া 15%। তাহলে 3,40,000 এর 15% কত হয়? 51,000। 51,000। তাহলে 3,40,000 51,000 যোগ করে চালান মূল্য কত হবে? 40,91। তাহলে চালান মূল্য 91,000। আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, জি ভাইয়া। ওকে, এখন আমরা ব্যাট নির্ণয় করব। এই 3,91,000 ধরবো আর কত টাকার উপর ধরবো বলো দেখি? 3,40,000 না 3 লাখ নাকি 3,40,000 এর উপর ধরবো? 3 লাখ। 3 লক্ষ টাকা। তাহলে প্রথমে ব্যাট 3,91,000, তাহলে 3,91,000 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করব, কত হয়? 51,000। 51,000। আর উপকরণ কর রেওয়াত মানে কত টাকা? 3 লাখ। তাহলে 3 লাখের 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, 39,130। 39,130। এই দুটার পার্থক্য 11,869। 69 না 70 হবে। মানে 70। 30 থেকে বাদ দেবো 69 কেমন হয়? যাই হোক, এই যে আমাদের অ্যান্সার দিয়ে আছে 391 এবং প্রতি বেড 11,870 টাকা। তাহলে 2 নাম্বার অঙ্কটা কি বুঝতে পারছি? এখন এই দুইটা অঙ্ক করে যাবে, এই দুইটা আলোকে যদি এই প্রবলেম 3 এবং 4 নাম্বার না করা পারো, তাহলে তোমার ক্লাস করা আর না করা কি কথা? একই কথা, ঠিক না? তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নটা পড়ি। প্রশ্নে বলছে, জনাব আবুল ফজর একজন মোটর পার্টস আমদানিকারক। তিনি একজন নিবন্ধিত ব্যাট প্রদানকারী। 2023 সালের জানুয়ারি মাসে তিনি মোট 20 লক্ষ টাকা মোটর পার্টস ক্রয় করলেন। তাহলে পণ্যের ক্রয় মূল্য কত টাকা? 20 লক্ষ। ক্রয়ের পরে তিনি গাড়ি প্রস্তুতির জন্য অতিরিক্ত 5 লক্ষ টাকা খরচ করেন। এই 5 লক্ষ টাকা কি বলবো আমরা? এবং পরবর্তী তিনি উক্ত পণ্য মোট 10 লক্ষ টাকা লাভে বিক্রি করে। এটা কার টাকা? মোট মুনাফা। এবার বলছে ব্যাটের হার 15% হচ্ছে ব্যাট নির্ণয়ের জন্য উক্ত পণ্যের চালান মূল্য এবং প্রদেয় ব্যাট নির্ণয় করে। পারবেন? হ্যাঁ, যদি না পারেন তাহলে আপনার ক্লাস করা না করা কি একই কথা। ঠিক 3 নাম্বারের মতো অঙ্ক হচ্ছে 4 নাম্বারটা। মোটর পার্টস আমরা করে 15 লাখ, অতিরিক্ত খরচ করে 2 লাখ, লাভ হয়েছে 8 লাখ, ভ্যাট 15% হলে চালান মূল্য এবং প্রদেয় ব্যাট নির্ণয় করো। তাহলে 3 এবং 4 আপনাদের বাসায় কাজ। পারবেন? পারবো। ওকে, এবার আসেন আমরা তাহলে ফরম্যাট 2 চলে যাই। তাহলে ফরম্যাট 1 কে আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আসেন আমরা ফরম্যাট 2 শিখবো হচ্ছে স্তর ভিত্তিক ব্যাট নির্ণয়। অর্থাৎ একটা হাত থেকে যখন আরেকটা হাতে যাবে, এই দুইটার মধ্যে যতটুকু টাকা পরিবর্তন হবে এই পরিবর্তিত টাকার উপর ভ্যাট আমরা নির্ণয় করব। এটাকে বলে কি? স্তর ভিত্তিক, মানে স্টেপ বাই স্টেপ ভ্যাট নির্ণয় করা। তাহলে স্তর ভিত্তিক ব্যাট নির্ণয় করার জন্য আমাদের একটা ছকের মাধ্যমে সমাধান করব। ছকটা হচ্ছে লিখবো মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর মানে কি? মূল্যের সাথে আগের মূল্যের সাথে পরের মূল্যের যেটুকু সংযোজন ঘটে, মানে যেটুকু যোগ হয়, ওইটার উপর আমরা কি ভ্যাট নির্ণয় করব। তো এটা করার জন্য আমাদের 5টা কলামে কাজ করতে হবে। প্রথমটা কি? স্তর দিব। কয়টা স্তর হয়? 2টা বা 3টা বা 5টা বা 10টা, যে করে হবে। এরপরে দিব কি? বিবরণ। এই বিবরণের ক্ষেত্রে একটা কথা আছে, প্রথম জন আমদানি করবে, এর পরের জন একজন আরেকজনের কাছে কি করে বলো দেখি? বিক্রি করবে। তাহলে আমদানি কয়জন করে বলো তো দেখি? একজন। একজন। এরপরে যে কয়জন নাম হবে, একজন আরেকজনের কাছে কি করবে? শুধু বিক্রি করবে। এরপরে আমাদের ঘর হবে ক্রয় মূল্য, অর্থাৎ যত টাকা ক্রয় করবে ক্রয় মূল্য টাকাটা আমরা এই ক্রয় ঘরে দিব। মূল্য সংযোজন টাকা। এই মূল্য সংযোজন করার ক্ষেত্রে প্রথম বছরে প্রথম কি এর ক্ষেত্রে ক্রয় মূল্য যে কথা, মূল্য সংযোজন কি একই কথা। কিন্তু দ্বিতীয় বছরে ক্ষেত্রে কাজ হচ্ছে এই প্রথম ক্রয় মূল্য এবং দ্বিতীয় ক্রয় মূল্যের পার্থক্য। যেমন একটা উদাহরণ দেই, মনে করে একজনে ক্রয় করছে 50,000 টাকা, তাহলে এর প্রথম বছর মূল্য সংযোজন কত হবে? 50,000। এখন ওই প্রথম জন আবার দ্বিতীয় জনের কাছে বিক্রি করছে মনে করেন 60,000 টাকা। এখন মূল্য সংযোজন কত ঘটলো বলো দেখি?
10,000 10,000 কিভাবে বলো তো দেখি এই 60,000 টাকা থেকে উপরে 50,000 টাকা বাদ দিচ্ছে এই শুধুমাত্র ক্রয় মূল্যের পার্থক্য কিন্তু মূল্য সংযোজন করে দেখা যাবে না এই যে ক্রয় মূল্যের পার্থক্য তাহলে এই 60,000 টাকা থেকে উপরে 50,000 বাদ দিয়ে কত হয় 10,000 এটাকে বলা হয় কি মূল্য সংযোজন কর কথা কি বোঝা গেছে এবং এখানে যে টাকাটা হবে ওই টাকার উপর আমরা 15% হারে কর নির্ণয় করব তাহলে 50,000 এর 15% এখানে 10,000 15% এরকম করে যে কয় স্টেপ হয় প্রত্যেকটা স্টেপ যোগ করে আমাদের হবে মোট মূল্য সংযোজন কর ঠিক আছে তাহলে স্তর ভিত্তিক ভ্যাট নির্ণয়ের জন্য বেসিক টুকু কি আমরা ক্লিয়ার ওকে তাহলে আসেন আমরা তাহলে এই টাইপের একটা অঙ্ক একটু করি প্রবলেম 1 এটা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 4 এটা লেখা আছে সুমন একজন ইলেকট্রনিক যন্ত্রের আমদানিকারক তাহলে আমদানি কি করছে বলো তো দেখি সুমন তাহলে এই সুমন শুধু আমদানি করছে এরপরে সুমন একজনের কাছে বিক্রি করছে ও আবার আরেকজনের কাছে ও আবার আরেকজনের কাছে এরকম করে হাতে হাতে পৌঁছেছে মোস্টে 2023 সালের ডিসেম্বর মাসে সে 20 লক্ষ টাকার যন্ত্রাংশ আমদানি করে যা রোমান এন্ড কোম্পানি নিকট 35 লক্ষ টাকা বিক্রি করছে তাহলে আমদানি করছে সুমন কত টাকা দিয়া 20 লক্ষ টাকা সে আবার রোমানের কাছে কত টাকা বিক্রি করছে 35 লক্ষ তাহলে কত টাকা মূল্য সংযোজন ঘটলো এখানে দ্বিতীয় ধাপে এসে 15 লক্ষ টাকা প্রশ্নে বলছে এই যন্ত্রাংশ দ্বারা রোমান এন্ড কোম্পানি 300টি রঙিন টিভি তৈরি করে এবং এগুলো পাইকারি ব্যবসায় ইমন এন্ড কোম্পানি করে আবার 46,000 টাকা বিক্রি করে তাহলে রোমান বিক্রি করছে ইমনের কাছে তাহলে রোমানের ক্রয় মূল্য কত টাকা ছিল বলো রোমানের ক্রয় মূল্য কত ছিল 20 লাখ না 35 লাখ 35 লক্ষ তাহলে আবার ইমনের কাছে 46 লাখ টাকা বিক্রি তাহলে কত টাকা মূল্য সংযোজন করছে 11 লক্ষ তাহলে ইমন পর্যন্ত আইলাম আবার বলছে ইমন এন্ড কোম্পানি টিভি গুলো খুচরা ব্যবসায়ী তুহিন এন্ড ট্রেডার্স এন্ড করে আবার 72,000 টাকা বিক্রি করছে 72 লাখ টাকা বিক্রি করছে তাহলে ইমন আবার বিক্রি করছে তুহিনের কাছে তাহলে তুহিনের ক্ষেত্রে মূল্য সংযোজন কত ঘটলো এই 46 এবং 72 এর দুটোর কি পার্থক্য তাই তো 26 লাখ ওকে 26 লাখ টাকা এখন বসে বসে প্রত্যেক ক্ষেত্রে এবং প্রতিটি স্তরে 15% মূচক ধার্য করা হয় মূচক মানে কি মূল্য সংযোজন কর মূল্য সংযোজন করে শর্ট ফর্ম মূসক ওসে মূসকের পরিমাণ নির্ণয় করো মানে মূল্য সংযোজন করের পরিমাণটা নির্ণয় করতে বলছে আমি কি এই প্রশ্নটুকু তোমাদের বুঝিয়ে পারছি জি স্যার এখন প্রশ্ন যদি বুঝেন অঙ্ক আপনার 1 2 এর ব্যাপার আসেন অঙ্ক শুরু করি প্রথমে লিখবো কোম্পানির নাম সুমন ইলেকট্রনিক্স মূল্য সংযোজন কর অঙ্কটা কত সালে 23 সালের ডিসেম্বর লিখছি 2023 সালে অঙ্কটা এই ট্যাক্সের প্রত্যেকটা অঙ্ক হয় জুন জুলাইতে এজন্য 2023 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা লিখছি স্তর বিবরণ ক্রয় মূল্য মূল্য সংযোজন কর এবং মূল্য সংযোজন কর 15% হারে অ্যাকচুয়ালি এই ঘরের টাকাটাও অ্যানসার কিভাবে প্রথম দেখেন সুমন প্রথমে কি করছিল বলো দেখি আমদানি করছে লিখছি স্তরের মধ্যে লিখছি প্রথম সুমন কর্তৃক আমদানিকৃত কত টাকা আমদানি করছে 20 লক্ষ তাহলে ওর ক্রয় মূল্য 20 লাখ ওর মূল্য সংযোজন করো কত 20 লাখ এন্ড এই 20 লাখের এই যে 15% 20 লাখের 15% হয় হচ্ছে 30 লাখ টাকা কথায় ক্লিয়ার সরি 3 লাখ টাকা ক্লিয়ার সবাই জি ভাইয়া এবার দ্বিতীয় স্তরে আসি রোমান আবার কার কাছে বিক্রি করছে বলো দেখি সুমন রোমানের কাছে তাহলে এটা হলো দ্বিতীয় স্তর লিখছি রোমানের কাছে বিক্রয় কে বিক্রি করছে বলো দেখি সুমন এটা লেখার দরকার নাই রোমানের কাছে বিক্রয় কতটা বিক্রি করছে 35 লাখ টাকা এখন মূল্য সংযোজন কত এই 35 লক্ষ টাকা ক্রয় মূল্য আগের ক্রয় মূল্য ছিল 20 লাখ তাহলে 35 এবং 20 লাখের পার্থক্য কত 15 লক্ষ এই যে 15 লক্ষ টাকা মূল্য সংযোজন হয়েছে এর উপর 15% হলো মূল্য সংযোজন কর তাহলে 15 লাখের 15% হয় 2,25,000 টাকা ক্লিয়ার জি স্যার জি ভাইয়া এবার রোমান আবার কার কাছে বিক্রি করছে বলেন তো দেখি ইমন ইমনের এটা কাছে ধাপ হচ্ছে 3 লিখছে ইমনের কাছে বিক্রয় কত টাকা বিক্রি করছে 46 লাখ তাহলে এখানে 46 লাখ তাহলে এখানে মূল্য সংযোজন কত করতে
এই 46 লাখ টাকা থেকে আগের ক্রয় মূল্য ছিল কত? 35 লাখ। দুইটা পার্থক্য কত? 11 লাখ। তাহলে 11 লক্ষ টাকার উপর 15% হচ্ছে মূল্য সংযোজন করে 1,65,000 টাকা। 3 নাম্বার স্টেপ পর্যন্ত আমরা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। ইমন আবার কার কাছে বিক্রি করছে? তুহিনের কাছে। তাহলে লিখছি চতুর্থ ধাপ, তুহিনের কাছে বিক্রয়। বিক্রি করছে 72, তাহলে 72 লাখ। তাহলে 72 লাখ ক্রয় মূল্য, এর আগের ক্রয় মূল্য ছিল 46, তাহলে দুইটা মূল্য সংযোজন করছে 26 লাখ। 26 আর লাখ। 15% কি 26 লাখের উপর ধরবো নাকি 72 লাখের উপর ধরবো বলো দেখি? 26 লাখের উপর। তাহলে 26 লাখের 15% হচ্ছে 3,90,000 টাকা। আমাদের এই 72 লাখের পর আর কোনো স্টেপ নাই। এর জন্য কি করব? 3 লাখ প্লাস 2,25,000 প্লাস 1,65,000 প্লাস 3,90,000, এই চারটার যোগফল মূল্য সংযোজন করেছে 10,80,000 টাকা। এই 10,80,000 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। বলেন তো অঙ্কটা মজার না? জি ভাইয়া। দেখেন 1 নাম্বার প্রশ্নটা নিয়ে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নেই। প্রবলেম 1 কি পারবেন আপনারা? হ্যাঁ পারবো। এখন প্রবলেম 1 এর মতো হচ্ছে আমাদের প্রবলেম 2, 3 এবং 4। এগুলো আমি একটু পরে খালি। সিলিম আমদানি কারক, তাহলে প্রথমটা কি লিখবো? সিলিম কর্তৃক কি আমদানি। আমদানি কতটা আমদানি করছে? 40 লক্ষ। এই 40 লাখের 15% ধরো প্রথমবার ক্ষেত্রে। সিলিম আর কার কাছে বিক্রি করছে? কলিম। কলিমের কাছে। কলিমের কাছে। তাহলে আমরা কি লিখবো? সেকেন্ড স্টেপে কি লিখবো? কলিমের কাছে বিক্রয় না কলিম কর্তৃক আমদানিকৃত, বলো দেখি? কলিমের কাছে বিক্রয়। কত টাকা? কলিমের কাছে বিক্রয় 50 লাখ। তাহলে মূল্য 50 লাখ। সংযোজন কত? 10 লক্ষ। 10 লাখের 15% হবে মূল্য সংযোজন কর। ক্লিয়ার? জি ভাইয়া। ও আবার কার কাছে বিক্রি করছে? নাসির। তাহলে কি লিখবো? নাসিরের নিকট কি বিক্রয়। কত টাকা? বিক্রয়। 70 লাখ। তাহলে মূল্য সংযোজন কত? 20 লাখ। 20 লাখ। 20 লাখ। ও আবার কার কাছে বিক্রি করছে? সমীরের কাছে। সমীরের কাছে। তাহলে কি লিখবো? চতুর্থ ধাপে লিখবো সমীরের কাছে বিক্রয়। কত টাকা? 80 লাখ। তাহলে বলতো এখানে মূল্য সংযোজন কত ঘটছে? 10 লাখ। এখন কি পারবেন? জি ভাইয়া। জি স্যার। তাহলে 3 এবং 4 আমি আর পড়লাম না, ঠিক আছে ম্যাডামরা? আচ্ছা। ওকে, এখন আমরা আসবো আমাদের ফরম্যাট নাম্বার 3। এটি হচ্ছে আজকে আমাদের লাস্ট ফরম্যাট। এরপর আমরা 4 নাম্বার ফরম্যাট আগামী ক্লাসে করাবো। তাহলে 3 নাম্বার ফরম্যাটটা হচ্ছে আমদানিকারকের মূল্য সংযোজন করা, অর্থাৎ যারা বাইরে থেকে পণ্য আনে তাদের ভ্যাট আমরা বের করব, মানে মূল্য সংযোজন করটা বের করব। এটা করার জন্য আমাদের একটা স্টেপ আছে। স্টেপগুলি হচ্ছে, প্রথমে দিব সংশ্লিষ্ট পণ্যের C&F ভ্যালু। প্রথম সি মানে কস্ট আর এফ মানে কি ফ্রেট, অর্থাৎ কস্ট মানে ক্রয় মূল্য, ফ্রেট মানে কি পরিবহন খরচ। এর সাথে আমরা যোগ করব বিমা খরচ। বিমা খরচ ইংলিশ হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে সংশ্লিষ্ট পণ্যের C&F মূল্যের সাথে বিমা খরচ যখন যোগ করব, তার নাম হবে হচ্ছে মোট C&F মূল্য ও বিমা খরচ। এটার সাথে আমরা ল্যান্ডিং চার্জ যোগ করব। ল্যান্ডিং মানে জাহাজ থেকে পণ্য যখন নামানো হয়, এই ল্যান্ডিং চার্জ আমরা যোগ করে মান হবে করযোগ্য মূল্য। এই করযোগ্য মূল্যের সাথে যোগ করতে হবে কাস্টম শুল্ক। কাস্টমারকে যে শুল্ক দেওয়া হয়, অর্থাৎ বিদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে যে শুল্ক দেওয়া হয় কাস্টম শুল্ক, এই কাস্টম শুল্ক যোগ করা হবে সম্পূরক শুল্ক পুরো মূল্য, অর্থাৎ সম্পূরক শুল্ক ধরার আগের মূল্য। তাহলে এর সাথে সম্পূরক শুল্ক আমরা যোগ করা হবে মূচকযোগ্য মূল্য। মূচকযোগ্য মূল্য মানে কি? এর উপর আমাদের ভ্যাট দিতে হবে বা মূল্য সংযোজন কর দিতে হবে। আর মূচকযোগ্য মূল্য যা হবে তার 15% হবে আমাদের প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে? প্রদেয় ভ্যাট হবে মূচকযোগ্য মূল্যের কত পার্সেন্ট? 15%।
তাহলে এই স্টেপটা যদি আপনি একবার দুইবার পড়েন তাহলে অটো এই স্টেপটা মুখস্থ হয়ে যাবে। তাহলে স্টেপটা আমরা আরেকবার একটু করি। প্রথমে দিব সংশ্লিষ্ট পণ্যের সি আর এফ মূল্য, এর সাথে আমরা যোগ করব কি বীমা খরচ। তাহলে বীমা সি মানে খরচ। কি কস্ট প্রাইস আর এফ মানে কি ফ্রেট ভ্যালু মানে কি পরিবহন খরচ। তাহলে হবে মোট সি আর এফ মূল্য ও বীমা খরচ, এর সাথে ল্যান্ডিং চার্জ যুক্ত হবে করযোগ্য মূল্য, কাস্টম শুল্ক যুক্ত হবে সম্পূরক শুল্ক পুরো মূল্য। তাহলে এর সাথে সম্পূরক শুল্ক যুক্ত হবে মূচকযোগ্য মূল্য। আর মূচকযোগ্য মূল্য যা তার 15% ধরলে আমাদের প্রশ্নে অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, এই সামান্য একটা স্টেপ, এই স্টেপটা আমরা একবার দুইবার পড়লে অটো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই রিলেটেড আমরা একটা অঙ্ক করে আমাদের অঙ্কটা দেখেন প্রবলেম 1, এটা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 6। ঠিক আছে, তাহলে আসেন প্রশ্ন আমরা একটু পড়ি। লেখা আছে মিস্টার তানভীর একজন আমদানিকারক, তিনি 3 লক্ষ টাকা বল পয়েন্ট আমদানি করে, ব্র্যাকেটে লেখা আছে সি&এফ বাংলাদেশ কাস্টম কর্তৃক দ্বারা নির্ধারিত মূল্য। তাহলে সি&এফ মূল্য কত টাকা বলেন যদি কি 3 লক্ষ। 3। এর সাথে সি&এফ এর সাথে আমরা কি যোগ করি বীমা খরচ। এখন এই অঙ্কে মজার ব্যাপার হলো যখনই যে পার্সেন্ট ধরবো তখন সে পার্সেন্ট ঠিক তার আগের টাকার উপরে। তাহলে বীমা খরচের ঠিক আগের টাকা হচ্ছে 3 লাখ। প্রশ্ন হচ্ছে বীমা খরচ 1.5% সি&এফ মূল্য যা আমদানিকারক বহন করে। তাহলে বীমা খরচ লিখছি 3 লাখের 15% হয় 4,500 টাকা। তাহলে এই দুইটা যোগ করা হয় 3,04,500, যার নাম হচ্ছে বুট সি&এফ মূল্য ও বীমা খরচ। এর সাথে আমরা কি যোগ করব ল্যান্ডিং চার্জ, দেখা আছে লেডিং চার্জ, যেটা লেখা আছে উক্ত পণ্যের উপর 2% হারে লেডিং চার্জ ধরতে হবে। তাহলে লেডিং চার্জ হচ্ছে 2%। তাহলে আমরা এই লেডিং চার্জের ঠিক আগের মোট যোগফল কত টাকা 3,04,500। এর উপর 2% 6,090 টাকা। এই দুইটা যোগ করা হবে করযোগ্য মূল্য 3,10,560 টাকা। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাই। এখন করযোগ্য মূল্যের সাথে আমরা প্রথমে কাস্টম শুল্ক এরপরে সম্পূরক শুল্ক। পাশে লেখা আছে কাস্টম শুল্ক এবং সম্পূরক শুল্ক যথাক্রমে 15% ও 10%। তাহলে কাস্টম শুল্ক 15%, তাহলে 3,10,590 এর উপর 15% হয় 46,590 টাকা। এ দুটো যোগ করা হয় সম্পূরক শুল্ক পূর্ব মূল্য 3,57,179 টাকা। এর সাথে আমরা যোগ করব সম্পূরক শুল্ক যা প্রশ্নে দিয়ে আছে 10%। তাহলে 3,57,179 10% হয় 35,718 টাকা। দুটো যোগ করে মূচকযোগ্য মূল্য হলো 3,92,894 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের মূচকযোগ্য মূল্য, মানে এর উপর আমরা মূচক ধরবো, মানে মূল্য সংযোগ কর ধরবো। প্রশ্নে বলছে 15% হার ধরে মূচকের পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা লিখছি প্রদেয় ব্যাট বা মূচক, মূচকযোগ্য মূল্য একটু 15% কত বের করছি 3,92,894 ইন্টু 15% সমান সমান অ্যান্সার হচ্ছে 58,335 টাকা। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। কথায় ক্লিয়ার? তাহলে এই অঙ্ক সমাধানের জন্য আপনাকে জাস্ট এই যে এই ছকটা একটুখানি দুই একবার পড়লে এই ছকটা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করা কেন, দুই একবার করলে দেখবেন অটো এটা মুখস্থ হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে প্রবলেম 2 এবং 3 আপনাদের কাজ রইল, আমি একটু পড়িয়ে দেই। বলেন তো দেখি এই অঙ্কে পণ্যের নামটা কি ভিডিওগ্রাফি পণ্য, লেখা আছে সি&এফ মূল্য বাংলাদেশ কাস্টম কর্তৃক নির্ধারিত মূল্য। তাহলে সি&এফ মূল্য হচ্ছে 22 লাখ, যার বীমা খরচ কত পার্সেন্ট 2%। 2%। এরপর আমাদের লেডিং চার্জ যোগ করি, কাস্টম শুল্ক আছে 12%, সম্পূরক শুল্ক 10%, মূল্য সংযোজন কর বের করতে হবে। 3 নম্বরের জন্য সি&এফ মূল্য হচ্ছে 25 লাখ, বীমা খরচ 2%, লেডিং চার্জ 2%, কাস্টম শুল্ক 12%, সম্পূরক শুল্ক 20% এবং 2015 সালে প্রদেয় মূল্য সংযোজন কর নির্ণয় করো। তাহলে পারবো 2 এবং 3? জি স্যার। এটা পারা উচিত। তাহলে আমাদের ফরম্যাট 1 2 3 তিনটা ফরম্যাট ক্লিয়ার। এগুলো হচ্ছে মূলত পার্ট। এই মেয়েদের কি সবগুলো পার্সেন্টে থাকবে? কি এর পার্সেন্ট? হ্যাঁ অবশ্যই পার্সেন্ট থাকবে, কোনো টাকা থাকবে না, টাকা শুধু যে প্রথম সি&এফ মূল্য থাকবে।
আচ্ছা তাহলে এই তিনটা ফরম্যাট আমাদের শেষ করলাম, এই তিনটা ফরম্যাট মূলত আমরা করলাম পার্ট বি। আগামী ক্লাসে আমরা করবো হচ্ছে ফরম্যাট 4, এটা হচ্ছে পার্ট সি এর জন্য। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে ফরম্যাট 4টা বেসিক আলোচনা করে আমরা অঙ্ক শুরু করব। ওকে ম্যাডামরা, জি স্যার। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে